নমস্কার সকলকে। আজকে আমরা আলোচনা করব কৌশল প্রণয়ন, ইংরেজিতে ফর্মুলেটিং স্ট্র্যাটেজি অথবা স্ট্র্যাটেজিক ফর্মুলেটিং প্রসেস। আন্তর্জাতিক ব্যবস্থাপনার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার ব্যবসায়িক কার্যক্রম একাধিক দেশের বাজারে পরিচালনা করে। এর জন্যে বিভিন্ন কৌশল প্রণয়ন এবং বাস্তবায়নের যে প্রয়োজনীয়তা পড়ে। যে কোনো ব্যবসা বা বিভাগের সাফল্যের জন্যে কৌশল গ্রহণ করা জরুরি। কৌশল হলো এমন একটি কার্যকলাপ যা পরিচালকদের এক বা একাধিক প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সহায়তা করে। এটি সাংগঠনিক সকল কার্যক্রমকে একীভূত করে। এটি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের জন্যে একটি গাইড হিসাবে ব্যবহৃত হয়। কৌশল একটি প্রতিষ্ঠানকে বুঝতে সহায়তা করে যে আমরা কে, আমরা কি করছি, আমাদের সাফল্যের জন্যে কি প্রয়োজন। তো এই অধ্যায়ে, এই ব্লগে আপনারা কৌশলগত ব্যবস্থাপনা, বৈষয়িক কৌশল, আঞ্চলিক কৌশল এবং বিভিন্ন প্রকার বিশেষ প্রকার কৌশল সম্পর্কে জানতে পারবেন, যা আন্তর্জাতিক ব্যবস্থাপনার জন্যে মাইল ফলক হিসাবে কাজ করে। তো কৌশলগত ব্যবস্থাপনা, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বা কৌশলগত ব্যবস্থাপনা হল প্রাতিষ্ঠানিক মৌলিক লক্ষ্য, যা দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণের জন্য একটি প্রক্রিয়া এবং লক্ষ্য অর্জনের জন্যে ক্রিয়া পরিকল্পনা করা এবং বাস্তবায়নের প্রক্রিয়া। কৌশলগত ব্যবস্থাপনা আমাদেরকে জানতে সাহায্য করে যে আমরা কোথায় যাচ্ছি এবং কিভাবে আমরা সেখানে যেতে পারি। প্রতিযোগিতামূলক পরিবেশ বিশ্লেষণ এবং আভ্যন্তরীণ বিশ্লেষণের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার কৌশলগত ব্যবস্থাপনা করে থাকে। তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি? কৌশলগত পরিকল্পনা কি? কৌশলগত পরিকল্পনা হলো ব্যবসায়ের কৌশল তৈরি করা, যেগুলো বাস্তবায়ন করা এবং সাংগঠনিক উদ্দেশ্যগুলোতে তাদের প্রভাব মূল্যায়ন করার একটি প্রক্রিয়া। অন্যভাবে কৌশলগত পরিকল্পনা হলো একটি প্রতিষ্ঠানের কৌশল যা দিক নির্দেশনা নির্দিষ্ট করা এবং তা অনুসরণ করার জন্য সিদ্ধান্ত নেওয়ার একটি প্রক্রিয়া। এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার ভবিষ্যৎ দিক নির্দেশনা সুনির্দিষ্ট করে। তাহলে কৌশলগত পরিকল্পনার কি সুবিধা? বেনিফিটস অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। কৌশলগত পরিকল্পনার সুবিধাগুলি আমরা আলোচনা করছি। এটি একটি প্রতিষ্ঠানকে প্রতিক্রিয়াশীল না করে সক্রিয় হতে সাহায্য করে। এটি প্রতিষ্ঠান সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি করে। প্রতিষ্ঠানের কার্যক্রমিক বা অপারেশন দক্ষতা বৃদ্ধি করে। এটি শেয়ার বাজার এবং লাভজনকতা বাড়াতে সাহায্য করে। এটি একটি ব্যবসাকে আরও টেকসই এবং দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। এবারে বলো, কৌশলগত পরিকল্পনার কি পন্থা আছে? অ্যাপ্রোচেস টু স্ট্র্যাটেজিক প্ল্যানিং। কৌশলগত ব্যবস্থাপনার জন্যে 4টি পদ্ধতি রয়েছে। এগুলি হলো, এক হচ্ছে অর্থনৈতিক আবশ্যকতা কৌশল, যেটা হচ্ছে ইকোনমিক ইম্পারেটিভ স্ট্র্যাটেজি। প্রশাসনিক সমন্বয় কৌশল, অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেশন স্ট্র্যাটেজি। রাজনৈতিক আবশ্যকতা কৌশল, পলিটিক্যাল ইম্পারেটিভ স্ট্র্যাটেজি। এবং গুণগত মান আবশ্যকতা কৌশল, কোয়ালিটি ইম্পারেটিভ স্ট্র্যাটেজি। তাহলে অর্থনৈতিক আবশ্যকতা কৌশল, ইকোনমিক ইম্পারেটিভ স্ট্র্যাটেজিটা কি? অর্থনৈতিক আবশ্যকতা কৌশলটি ব্যয় নেতৃত্ব কৌশল, পার্থক্য কৌশল, বিভাগীয় করণ কৌশলের উপর ভিত্তি করে তৈরি হয়। এটিকে বিশ্বব্যাপী কৌশল হিসাবে বিবেচনা করা হয় এবং একত্রে জেনেরিক কৌশল বলা হয়।
জেনেরিক কৌশলগুলো বর্ণনা করে যে একটি প্রতিষ্ঠান কিভাবে তার নির্বাচিত বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করতে পারবে, এবং আর এই কৌশলটি তখনই ব্যবহৃত হয় যখন পণ্যটি জেনেরিক হিসাবে বিবেচনা করা হয়। এরপরে আলোচনা করব প্রশাসনিক সমন্বয় কৌশল, অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেশন স্ট্র্যাটেজি। বহু জাতীয় কর্পোরেশনগুলো পুনর্নির্ধারিত বা রাজনৈতিক কৌশল ব্যবহারের পরিবর্তে ব্যক্তি পরিস্থিতির যোগ্যতার ভিত্তিতে কৌশলগত সিদ্ধান্ত নেয়। এই কৌশলটি তৈরি হয় এবং বাস্তবায়নের ক্ষেত্রে সর্বনিঃসারণ পদ্ধতি। বহু জাতীয় কর্পোরেশনগুলো কৌশলগত পরিকল্পনার জন্য এই 4টি পদ্ধতি একত্রিত করার জন্য কাজ করে। এবারে বলবো রাজনৈতিক আবশ্যকতা কৌশল, পলিটিক্যাল ইম্পারেটিভ স্ট্র্যাটেজি। রাজনৈতিক আবশ্যকতা কৌশল গঠন এবং বাস্তবায়নে এমন কৌশলগুলো ব্যবহার করা হয় যে একটি দেশ প্রতিক্রিয়াশীল হয় এবং স্থানীয় বাজার রক্ষার জন্য ডিজাইন করা হয়ে থাকে। বহু দেশীয় প্রতিষ্ঠানগুলোর পণ্য বা সেবার সাফল্য বিপণন, বিক্রয় এবং সেবার উপর নির্ভর করে। এই ক্ষেত্রে দেশকেন্দ্রিক এবং বহু দেশীয় কৌশল ব্যবহৃত হয়। গুণগত মান আবশ্যকতা কৌশল, কোয়ালিটি ইম্পারেটিভ স্ট্র্যাটেজি। এই কৌশলটি প্রতিষ্ঠানের চলমান প্রক্রিয়াগুলোতে ব্যবস্থাপনার অনুশীলনগুলো বাস্তবায়ন করার মাধ্যমে মান উন্নতিকরণ করে থাকে। এটি সামগ্রিক মান পরিচালনা বাস্তবায়নের মাধ্যমেও করা হতে পারে। তাহলে আমরা কৌশলগত ব্যবস্থাপনা বলতে পারি প্রাতিষ্ঠানিক মৌলিকগত বা মৌলিক লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণের একটি প্রক্রিয়া এবং লক্ষ্য অর্জনের জন্য ক্রিয়া পরিকল্পনা করা এবং গুণ বাস্তবায়নের প্রক্রিয়া। কৌশলগত পরিকল্পনা হলো ব্যবসার কৌশল তৈরি করা, সেগুলো বাস্তবায়ন করা এবং সাংগঠনিক উদ্দেশ্যগুলোতে তাদের প্রভাব মূল্যায়ন করার একটি প্রক্রিয়া। কৌশলগত পরিকল্পনার জন্য 4টি পদ্ধতি রয়েছে। এগুলি হলো, যেটি বলেছি আগে পূর্বে, অর্থনৈতিক আবশ্যকতা কৌশল, ইকোনমিক ইম্পারেটিভ স্ট্র্যাটেজি, প্রশাসনিক সমন্বয় কৌশল, অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেশন স্ট্র্যাটেজি, আর রাজনৈতিক আবশ্যকতা কৌশল, পলিটিক্যাল ইম্পারেটিভ স্ট্র্যাটেজি, এবং লাস্ট নট দ্য লিস্ট গুণগত মান আবশ্যকতা কৌশল, দ্যাট ইজ কোয়ালিটি ইম্পারেটিভ স্ট্র্যাটেজি। তাহলে এর পরের চ্যাপ্টারে আমরা আলোচনা করতে পারি যে বৈষয়িক কৌশল বনাম আঞ্চলিক কৌশল, গ্লোবাল স্ট্র্যাটেজিজ ভার্সেস রিজিওনাল স্ট্র্যাটেজিজ। তাহলে বৈষয়িক একত্রীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান অন্যান্য দেশে একই পণ্য এবং পদ্ধতি ব্যবহারে সক্ষম হয়। বৈষয়িক একত্রীকরণে গ্রাহকদের চাহিদা প্রায় একই রকম হয়ে থাকে। আর জাতীয় প্রতিক্রিয়া বলতে বোঝায় যে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো কিভাবে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংগঠনিক শক্তিকে প্রতিক্রিয়া জানায়, যা বিভিন্ন জাতির পার্থক্য এবং মিল থেকে উদ্ভূত হতে পারে। তাহলে মাল্টি ডোমেস্টিক স্ট্র্যাটেজি বলতে আমরা কি বলবো? বহুদেশীয় কৌশল। বহুদেশীয় কৌশল হলো বহুজাতিক ব্যবসায় প্রতিষ্ঠান দ্বারা নিযুক্ত বিপণন কৌশল, যেখানে প্রতিটি দেশের শাখা জাতির নির্দিষ্ট চাহিদা, সংস্কৃতি, ঐতিহ্য এবং পছন্দের উপর ভিত্তি করে নিজস্ব বিপণন কৌশল স্থাপন করে। এটি কেন্দ্রায়িত বৈষয়িক বিপণন কৌশল থেকে আলাদা, কারণ এটি প্রতিটি দেশের বাজারের জন্য আলাদা আলাদা কৌশল ব্যবহার করে থাকে। এটি সর্বোচ্চ স্থানীয় প্রতিক্রিয়া অর্জনের চেষ্টা করে। বহু দেশীয় কৌশল প্রতিটি দেশের মধ্যে প্রতিযোগিতা এবং স্থানীয় প্রতিক্রিয়ার উপর সর্বাধিক গুরুত্ব দিতে থাকে।
এটি ধরে নেওয়া হয় যে প্রতিটি দেশের বাজার পৃথক হয় এবং তা দেশের সীমানা দ্বারা বিভক্ত হয়। অন্য কথায়, ভোক্তার চাহিদা এবং আকাঙ্ক্ষা, শিল্পের অবস্থা, প্রতিযোগীদের সংখ্যা এবং ধরন, রাজনৈতিক আইনি কাঠামো এবং সামাজিক নিয়ম, সংস্কৃতি ইত্যাদি দেশ অনুযায়ী পৃথক হয়। এটি বহু দেশীয় কৌশল ব্যবহার করেও ব্যবসায় প্রতিষ্ঠানটি স্থানীয় গ্রাহকদের নির্দিষ্ট পছন্দ এবং চাহিদা পূরণের জন্য তার পণ্যকে কাস্টমাইজ করতে পারে। ফলস্বরূপ প্রতিটি স্থানীয় বাজারে আরও কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারে এবং এর স্থানীয় বাজারের অংশীদারি বাড়াতে পারে। বহুজাতিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলো যে সকল দেশে ব্যবসা করে সে সকল দেশে তারা তাদের দেশভিত্তিক উৎপাদন, বিপণন, গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম প্রতিষ্ঠিত করে থাকে। তাহলে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ মাল্টি ডোমেস্টিক স্ট্র্যাটেজি কি? বহুদেশীয় কৌশলের সুবিধা অসুবিধা কি? সুবিধা হলো প্রতিটি বাজারের নির্দিষ্ট চাহিদা নিখুঁতভাবে পূরণ করা যায়। স্থানীয় চাহিদার পরিবর্তনগুলোতে দ্রুত সাড়া দিতে পারা যায়। স্থানীয় প্রতিদ্বন্দ্বীদের পদক্ষেপের প্রতিক্রিয়া লক্ষ্য করতে পারে। স্থানীয় সুযোগ এবং হুমকির জন্যে দ্রুত সাড়া দিতে পারে। আর অসুবিধা হলো বিদেশি বাজারে স্বতন্ত্র দক্ষতা স্থানান্তর করা খুব কঠিন, উচ্চ উৎপাদন এবং বিতরণ করা বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক সুবিধার জন্য উপযুক্ত নয়। এবারে বলবো বৈষয়িক কৌশল, গ্লোবাল স্ট্র্যাটেজি। বিশ্বব্যাপী প্রতিযোগিতা এবং ব্যবসাকে বিস্তৃত করার জন্য প্রতিষ্ঠানগুলো যে কৌশল গ্রহণ করে তাকে বৈষয়িক কৌশল বলে। এটিকে আন্তর্জাতিক বিপণন কৌশলও বলে। বৈষয়িক কৌশল এমন প্রতিষ্ঠানগুলোর জন্য উপযুক্ত যেখানে প্রতিষ্ঠানগুলো কাঁচামালের সহজলভ্যতার জন্য উৎপাদন ব্যয় হ্রাস করতে পারে এবং বিশ্বমানের পণ্য তৈরি করতে সকল দেশে সরবরাহ করে। সাধারণত এটি কর্পোরেট অফিস বৈষয়িক কৌশলগুলির জন্য দায়বদ্ধ। তাহলে এবারে আমরা আলোচনা করতে পারি যে ট্রান্সন্যাশনাল স্ট্র্যাটেজি কাকে বলে, ট্রান্সন্যাশনাল কৌশল কাকে বলে। ট্রান্সন্যাশনাল কৌশল হলো আন্তর্জাতিক ব্যবসায়ের একটি কৌশল যেখানে একটি ব্যবসায় প্রতিষ্ঠান তার বৈষয়িক কার্যগুলো, প্রধান কার্যালয়, অপারেশন বিশ্লেষণ এবং আন্তর্জাতিকভাবে অবস্থিত সহায়ক এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলোর মধ্যে সহযোগিতা এবং আন্তনির্ভরতার মাধ্যমে সমন্বিত করে। এর প্রধান উদ্দেশ্য হলো বিক্রয় সম্প্রসারণের জন্য অল্প ব্যয়ে উৎপাদন করা এবং সর্বোচ্চ উৎপাদনশীলতা অর্জন করা। বৈষয়িক কৌশলের মাধ্যমে ট্রান্সন্যাশনাল কৌশলের পার্থক্য হলো এই কৌশলের ব্যবসায় প্রতিষ্ঠানগুলো একটি সদর দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় সমন্বয় করে এবং প্রতিটি বিদেশি বাজারে সিদ্ধান্ত গ্রহণ করে, গবেষণা এবং উন্নয়ন এবং বিপণনের জন্য ক্ষমতা দিয়ে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা কোকোকোলা একটি আন্তর্জাতিক ব্র্যান্ড, তারা ট্রান্সন্যাশনাল কৌশল অনুসরণ করে। এই পানীয় প্রতিষ্ঠানের রেসিপিটি গোপন রাখা হয় এবং বহু বছরেও তা পরিবর্তন হয়নি। পণ্যটি 200টারও বেশি দেশে বিক্রিত হয় এবং এই পানীয় প্রতিষ্ঠানটি প্রতিটি দেশে ঠিক একই রকম পানীয়ের গঠন রাখে। প্রতিষ্ঠানটি বোতলের লেবেল স্থানীয় ভাষায় প্রতিফলিত করে, তবে লোগো এবং অন্যান্য সামগ্রী একই থাকে। এবারে বলবো ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি এবং লোকাল এনভায়রনমেন্ট। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য এবং সেবা অন্যান্য দেশে উৎপাদন এবং সরবরাহের সময় বিভিন্ন কারণ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। বিভিন্ন আন্তর্জাতিক বা আভ্যন্তরীণ এবং বাহ্যিক কারণগুলো সরাসরি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কাজকে এবং গৃহীতকে
গৃহীত কৌশলকে প্রভাবিত করে। এমন বিভিন্ন বাহ্যিক পরিবেশের কারণগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক, আইনি কারণগুলো ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। তবে আভ্যন্তরীণ কারণগুলো বিভিন্ন কৌশলগত উদ্যোগ গ্রহণ করে এবং প্রতিষ্ঠানগুলো পরিচালনা দল দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এটা হলো আন্তর্জাতিক কৌশল সম্বন্ধে বললাম। এর পরের আলোচনায় আমরা আলোচনা করব এর পরের চ্যাপ্টারে বিশেষ কৌশল সমূহ, স্পেশালাইজড স্ট্র্যাটেজিস কি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের আমার বাংলা MBA চ্যানেলে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। থ্যাঙ্কস।